আজকেও বাংলায় হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, আজকেও কিছু বাঙালি নাচছে হাত পা তুলে, তার মধ্যে শুভেন্দুর মতো একটা কুলাঙ্গারও আছে। কিন্তু শুভেন্দুকে এটা যদি দেখতে হয় যে ওর 85 বছর 90 বছরের বাবা শিশির অধিকারীকে টানতে টানতে সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছে, তখন শুভেন্দুকে কালীঘাটে গিয়ে না বলতে হয় দিদি বাবাটাকে বাঁচাও গো। এটা বিজেপি স্পন্সার্ড ঘটনা, এবং সবাই জানে বিজেপি স্পন্সার্ড ঘটনা। বিজেপি যে রাজ্যে যখন ক্ষমতা আসতে যায় তার আগে সেখানে দাঙ্গা বাঁধায়, এবং এটা পশ্চিমবঙ্গ করতে চাইছে বিজেপি। সবাই জানে বিজেপি স্পন্সার্ড ঘটনা, এবং আমি আপনাকে বলছি এটার উত্তর বাংলার মানুষ 2026-এ স্পষ্ট করে দেবে, মুর্শিদাবাদ মালদার মানুষও দেবে। যেহেতু 21-এও বলেছিল 21-এ আসবে, 24-এ বলেছিল 35 পার, 35 বলে পেলো 12টা। হারাধনের কয়টা ছেলে রইল বাকি কয়? 21-এ বলেছিল 200। আমি তো একবার অঙ্ক করে দেখিয়েছিলাম যে 2021-এ বলেছিল 200 বলে পেয়েছে 77, মানে 34%, আর 34 বা 38। আর 2024-এ বলেছিল 35, পেয়েছে 12, সেটা সম্ভবত 38%। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি স্ট্রাইক রেট ওই 34 থেকে 38-এর মধ্যে হয়। তো এবার শুভেন্দু অলরেডি বলে দিয়েছে 180, তারপরে 180 তাহলে 34% আপনি করে নিন, 50-60 পেরোবে কি? আই ডাউট। আর অমিত শাহ প্রত্যেক বছরই বলে, দেখুন দলের কর্মীদেরকে তো ভোকাল টনিক দিতে হবে, আর তো কিছু করার নেই, অপশান নেই, তো সেইটুকু দেওয়ার জন্য উনি বলেন। বাদবাকি বাংলার মানুষের কাছে অমিত শাহের প্রতি ইন্টারেস্ট বলতে তার টাকটা কত চকচকে হচ্ছে দিন দিন, এর বাইরে আর কিছু নেই। এটাই ইন্টারেস্ট একমাত্র। আর বিধানসভায় দাঁড়ালে মানে বিধানসভার ভেতরে গেলে, বিধানসভা ভোটে দাঁড়ালে, তো তাহলে ওনাকে আদালতে গিয়ে রোজ বলতে হচ্ছে কেন যে মামলাটা পিছিয়ে দিন, পুনর্গণনা মামলা? তো পুনর্গণনা যদি হয় কি অসুবিধা আছে? আমরা তো পুনর্নির্বাচন বলছি না, পুনর্গণনা বলছি। যে ভোটটা অলরেডি, আচ্ছা শুনুন, আপনি ছোটোবেলায় দেখেন তো বোতল থেকে অনেকে লজেন্স 4টে তুলে নিত, তা আপনি লজেন্স তুলে হাতের পেছনে করে রেখেছেন। তা আপনার বাবা আপনাকে ঠ্যাঙাতে এসছে, ঠ্যাঙাতে এসে বলছে হাতে কটা লজেন্স আছে বল, আপনি বলছেন একটাই আছে, কিন্তু আপনি হাতটা পেছনে করে রেখেছেন। আবার জিজ্ঞাসা হচ্ছে হাতে লজেন্স কটা আছে, আপনি বলছেন একটাই আছে, আবার হাতটা পেছনে করে রেখেছে। তা আপনি হাতটা পেছনে লুকিয়ে রেখেছেন, অথচ মুখে বলছেন একটা আছে, তার মানে কি আপনার হাতে এত একটা আছে? আপনি দেখিয়ে দিতে পারতেন। তাহলে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনের ভোট অলরেডি সিলড ইভিএম মেশিনে, সেই ইভিএম মেশিন জমা রয়েছে, রিজার্ভ করা রয়েছে, সেই ইভিএম মেশিনটাই আবার পুনর্গণনা হবে। তার মানে যা ভোট পড়েছিল তাই গণনা হবে। তা শুভেন্দু বারবার ওই মামলাটা পেছনের জন্য আবেদন করছে কেন? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার ছোটাছুটি করছে কেন? ওই হাতের গল্পের মতো, পেছনে আসলে অন্য সংখ্যায় লজেন্স আছে, যে ওর যেটা বলছে সেটা ঠিক নয়। তো ফলে কেউ কাউকে ভয়ের ব্যাপার না, শুভেন্দু অ্যাকচুয়ালি ডিসপিউটেড বিরোধী দলনেতা। জানি না এই কোর্ট করতে 4 বছর তো মামলা করতে করতে হয়ে গেল। আদালত সাধারণত শুনেছি নির্বাচন কমিশনের ব্যাপারে ঢুকতে চায় না, বাট এই 5 বছর যদি শুভেন্দু কাটিয়েও ফেলেন, কোনো না কোনো একদিন জাজমেন্ট আসবে। মামলা তো অনির্দিষ্টকাল চলতে পারে, এবং আমরা আশা করি বুড়ো হওয়ার আগে জাজমেন্টটা দেখতে পাবো। তো সেই দিনকে জানা যাবে, এবং আশা করব সেদিনকে এই 5 বছরের বিধায়কের বেতনটা থেকে ফেরত নেওয়া হবে, যেমন আজকে অযোগ্যদের থেকে বেতন ফেরতের কথা বলা হচ্ছে। কিন্তু অনেকেই আছে দেখলাম, সবাইকে আমি শুভেচ্ছা জানাই, সবাই এসেছিলেন সিনিয়র নেতারা, খুব ভালো লাগছে। সবাই এভাবে সোশ্যাল মিডিয়া কর্মীদের পাশে দাঁড়ান, তাহলেই ভালো লাগবে আমাদের। দাদা, একদিকে অভিষেক ব্যানার্জি তিনি অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে এবং পাক সন্ত্রাসবাদ নিয়ে প্রচারে রয়েছেন, অন্যদিকে আজকে অমিত শাহ এসে তিনি বলছেন যে সিঁদুর নিয়ে রাজনৈতিক মন্তব্য করেন মমতা ব্যানার্জি, মুসলিমদের খুশি করতে অপারেশন সিঁদুরের বিরোধিতা করেন। না, আমি যেটাই বুঝছি না, মুসলিমের খুশি হওয়ার সঙ্গে অপারেশন সিঁদুরের কী সম্পর্ক? অপারেশন সিঁদুরটা তো পাকিস্তানের এগেনস্ট হয়েছে, ভারতীয় মুসলিমদের সাথে কী কানেকশন? এটা দেশের গৃহমন্ত্রী বলছেন। আপনি ভাবতে পারছেন কত বড় নির্লজ্জ? দেশের সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে খুনটা করেছিল কেন? কারণ তারা শুধু ফিজিক্যাল টেরোরিজম চায় না, তারা সাইকোলজিক্যাল টেরোরিজম চায়। তারা চায় শুধু ফিজিক্যালি ভারতকে ভাঙবো না, মেন্টালিও মানসিকভাবেও ভারতকে ভাঙবো, যেন ভারতের প্রত্যেকটা ধর্মের মনে তার বিপরীত ধর্ম সম্পর্কে হিংসা জন্মায়, আর তাতে ভারতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। নাহলে তো ওদের লাভ নেই। ওরা ধর্ম জিজ্ঞাসা করে মারছে, ধরুন 4টে হিন্দুকে মারছে, 120 কোটি হিন্দু, ভারতে হিন্দু শেষ হয়ে যাবে? ওরা কি জানেন? ওরা কি বোকা? 4টে হিন্দুকে মারলে 120 কোটি হিন্দু শেষ হবে না তো? তাহলে ধর্ম থেকে মারার কারণটা কি? আর মহিলাদেরই বা বাঁচিয়ে রাখার কারণটা কি? ধর্ম দেখে মেরেছে শুধু এই কথা সত্য নয়, লিঙ্গ দেখে মেরেছে, এটাও তো সত্য। লিঙ্গর কথাটা কজন বলছে? কারণ লিঙ্গর কথা বলে রাজনৈতিক রুটি শেখা যায় না, শুধু ধর্ম বললে শেখা যায়। কেন লিঙ্গ দেখে মেরেছে জানেন? ও বড়দের যে মারা হয়েছে ওই গল্পটা যেন কাঁদতে কাঁদতে গিয়ে বলতে পারে, এতটাই নৃশংস এরা। তো এই সন্ত্রাসবাদীরা চেয়েছিল আমি ধর্ম দেখে মারবো, এবং যে কজনকে বাঁচিয়ে রাখবো ইচ্ছা করে, এবং বাঁচানোর পেছনে তো একটা লজিক্যাল রিজনিং থাকতে হবে। তো কী সিদ্ধান্ত নিল হলো শুধু পুরুষদের মারবো, মহিলাদের বাঁচাবো। কেন? এই মহিলারা গিয়ে পরে গল্প বলবে, সবাইকে মেরে দিলে তো গল্প বলার কেউ থাকবে না যে ধর্ম দেখে মেরেছে। এই গল্পটা তো ছড়াতে হবে দেশে, আর এই গল্পটা যখন ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ জন্মাবে। তো যে কাজ সন্ত্রাসবাদীরা চাইলো, লস্করে তো এইবার জঙ্গিরা পাকিস্তান থেকে এসে চাইলো, ওই একই জিনিস দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও চাইছেন।
তাই বলছেন মুসলিমদের খুশি করার জন্য। মুসলিমরা খুশি হবে পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে? কে বলেছে এই তত্ত্ব ওনাকে? কে দিয়েছে? ওনার দলে মুক্তার আব্বাস নাকভিকে জিজ্ঞাসা করেছেন কথাটা? এপিজে আব্দুল কালামের আত্মার দিকে জিজ্ঞেস করেছেন কথাটা? সোফিয়া কুরেশিকে জিজ্ঞেস করেছেন কথাটা? সোফিয়া কুরেশির এগেইনস্টে তো তাদের দল থেকে বক্তব্য। তো এটাই তো বুঝুন, তাহলে আপনারা বুঝুন। সোফিয়া কুরেশির এগেন্সে বক্তব্য রেখেছে, সবাই আজকে অনুব্রত মণ্ডল নিয়ে বলছে পুলিশ অ্যারেস্ট করবে কি, পুলিশ অ্যারেস্ট করবে কি, এফআইআর তো রুজু হয়েছে, দল তো 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছে। ওই লোকটা ক্ষমা চাইছিলেন, এফআইআর হয়েছে, কোর্টকে স্বতঃপ্রণোদিত মামলা করতে হয়েছিল ওনার এগেনস্টে, কেস করেছে বিজেপির গভর্নমেন্ট। তা আমি আবার বলছি আপনাকে, এই যে বিজেপি জেনারেলাইজ করতে চাইছে ভারতবর্ষের মুসলিমদের, এই বিভেদ তৈরি করতে চাইছে। একটা জিনিস আমি সবসময় বলি, দাঙ্গা যদি হয়, আপনি জানলা দিয়ে উঁকি মেরে দেখবেন আপনার বাড়িটা একদল লোক ভাঙতে আসছে। আপনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, আর আপনার উল্টো ধর্মের আরেকজন লোক, সেও তার বাড়ির জানলা দিয়ে দেখবে তার বাড়িটা একদল লোক ভাঙতে আসছে। মরবে আমার বাড়ির লোক, মরবে আপনার বাড়ির লোক। অমিত শাহের ছেলে হবে বিসিসিআই সভাপতি, এটা মাথায় রাখবেন। অমিত শাহের ছেলের গায়ে টাচ পড়ে না, তাই এরা আগুনটা জ্বালায়, কারণ এই আগুনে ওদের হাত পড়ে না। এরা আগুনটা বাড়ির ছাদ থেকে জ্বালিয়ে নিচের বস্তিতে ছুঁড়ে ফেলে, এটা এদের কালচার। এরা হিন্দু মুসলমানে দাঙ্গা বাঁধাবে, ঝামেলা বাঁধাবে, ঘৃণা ভরবে, একসঙ্গে থাকা মানুষগুলো নিজেদের মধ্যে ঝগড়া করে মরবে, কিন্তু এরা এখান থেকে রাজনৈতিক ফায়দা লুটবে। তাই এর বিরুদ্ধে যদি দেশের মানুষ শক্তিশালী হয়ে রুখে নাড়া দাঁড়ায়, তাহলে কিন্তু বিরাট মুশকিল আছে আগামী দিনে। এবং আমার বিশ্বাস দেশ রুখে দাঁড়াবে। ভারতবর্ষ তো এইসব হিন্দু মুসলমান পলিটিক্সের বিরুদ্ধে 300-র গল্প ছিল, 240-এ ব্রেক আটকে দিয়েছে। এবার 240-এ ব্রেক করে এসেছে, পরের বার 140, তারপরে এবার 40, তারপরে এবার বিজেপি হবে নতুন সিপিএম। বিজেপি ভবিষ্যতের সিপিএম, এটা মাথায় রাখবেন একদম। এবং আমি আপনাকে এটাও বলছি, আপনি আমাদের এই প্রজন্মের, এখানে যারা আছে ম্যাক্সিমাম আমাদের এই প্রজন্মের, এইটুকু আমি আপনাদের নিশ্চিত করে বলছি, আমার এই ভিডিওটা সেভ করে রেখে দিন। আমি জানি না আপনাদের হার্ড ডিস্ক কতটা মজবুত, 40-50 বছর সেভ থাকবে কিনা। একদিন এ রাজ্যের, এ দেশের মাটিতে বিজেপি ও সিপিএমের মতো শূন্য হবে, এবং এই রেকর্ডিংটা রেখে দিন। এবং সেটা এখানে আমরা যারা আছি প্রত্যেকে আমাদের জীবদ্দশাতেই দেখে যাব, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি। মিলিয়ে রাখবেন। শেষ প্রশ্ন, শর্মিষ্ঠা কর্নেলকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে খবর ছড়াচ্ছে, সেখানে কলকাতা পুলিশকে মানে কাঠগড়ায় তোলা হচ্ছে, ওটা নিয়ে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে? কেউ সাম্প্রদায়িক উস্কানি দিলে সে অ্যারেস্ট হবে না? কেউ সাম্প্রদায়িক উস্কানি দিলে অ্যারেস্ট হবে না? আচ্ছা আমার একটা কথা বলুন, এই যে চোখ বন্ধ করে একটা ধর্মের মানুষকে দাগিয়ে দেয়, আচ্ছা আমাকে একটা কথা বলুন, এই যে মহিলা ব্লগারটা পাকিস্তানের চর বেরোলো, ও কোন ধর্মের? হিন্দু তো? তো ও হিন্দু, তার জন্য যদি আমি হিন্দু বলে কালকে কেউ আমার ধর্ম তুলে গালাগালি দেওয়া শুরু করে, আপনি হিন্দু বলে আপনার ধর্ম তুলে গালাগালি দেওয়া শুরু করে, আপনার ভালো লাগবে? তো সোফিয়া কুরেশির জন্য, মানে এই মহিলার জন্য যদি গোটা হিন্দু ধর্ম গালাগালি না খায়, আরজি করে রেপিস্ট সঞ্জয়ের জন্য, শর্মার জন্য যদি গোটা হিন্দু জাতি গালাগালি না খায়, তাহলে লস্করে তো এবার 4 জন জঙ্গির জন্য গোটা মুসলিম জাতি কেন গালাগাল খাবে? কেন গালাগাল খাবে? তখন আজমাল কাসাফকে দেখবেন, তখন এই জঙ্গিদের দেখবেন, কিন্তু তখন এপিজে আব্দুল কালাম বা সোফিয়া কুরেশিদের দেখবেন না। দেখার ক্ষেত্রেও সিলেক্টিভ। ধর্ম দেখে মেরেছে বলবো, লিঙ্গ দেখে মেরেছে বলবো না, এটাও সিলেক্টিভ যারা হচ্ছেন তারা ধান্দায় হচ্ছেন। আমরা সিলেক্টিভ নই, আমরা স্পষ্টভাবে বলছি, আমরা এই দেশের, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের পক্ষে। বিজেপি যখন এনআরসি করেছিল না, তখন হিন্দু মুসলমান দেখেনি, দেখেছে বাবা তুমি কোন ভাষায় কথা বলো, বলছে বাংলা ভাষা, যা জেলে যা। বাঙালি মাত্র জেলে ঢুকিয়েছিল তখন, সেই বাঙালির মধ্যে হিন্দু বাঙালিও ছিল, মুসলিম বাঙালিও ছিল। চন্দ্রবালা দাস, হ্যাঁ সম্ভবত চন্দ্রবালা দাসী মহিলার নাম, 65 বছরের মহিলা, একমাত্র একা ঘরে থাকেন, তার নাম এনআরসি তালিকায় ওঠেনি বলে আসামের পুলিশ সেই মহিলাকে টানতে টানতে হিজড়াতে তার বাড়ি থেকে জেলে নিয়ে গেছে। মহিলা কিন্তু হিন্দু। চন্দ্রধর দাস, আগের জন চন্দ্র না, ওই মহিলার নামটা আমি ঠিক রিকল করতে পারছি না এখন, সামথিং বালাদেবী হবেন। আর চন্দ্রধর দাস, এনার বয়স 100 পেরিয়ে গেছিল, 105, সোজা হয়ে বসতে পারে না। একটা 105 বছর বেঁচে আছে মানে লোক বুঝতে পারছেন তো, সেই স্ট্রেট হয়ে বসতে পারে না। অ্যারেস্ট হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। হাসপাতালের লোহার খাটের সঙ্গে তার হাত করাটা বাঁধা, সেই লোকটা কুঁজো হয়ে বিছানার সঙ্গে লুটিয়ে রয়েছেন, মানে মুখ থেকে আওয়াজটুকুনি বার করতে পারছেন না। দোষ কি? 105 বছর বয়সে এনআরসি তালিকায় নাম ওঠেনি। এই লোকটা কিন্তু হিন্দু ছিল। বিজেপি আসামে 2016-তে ক্ষমতায় আসে, তার আগে বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই হাম আয়েঙ্গে আর মুসলমানও কে এনআরসি করকে নিকালেঙ্গে। আসামে হিন্দু বাঙালি আছে, অসমিয়া হিন্দুও আছে। তখন বাঙালিরা ভাবেনি আমি বাঙালি, অসমিয়ারা ভাবেনি আমরা অসমিয়া। হিন্দু হিন্দু ভাই ভাই পরিচয় নিয়ে বিজেপিকে ভোটটা দিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর কিন্তু তখন আর হিন্দু হিন্দু ভাই ভাই করেনি, তখন শুধু বাঙালি বেছে বেছে ভরেছিল, তাতে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি সবাই আছে।